গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে চাইয়া রে ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে চাইয়া রে। জান্নাত আরা হেনরি পেশায় রাজনীতিবিদ হলেও তার মূল পরিচয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী। বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তাই ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত তিনি। পেয়েছেন অজস্র পুরস্কার। 1997 থেকে বাংলাদেশ বেতারে এবং 2001 থেকে বাংলাদেশ টেলিভিশনে বিশেষ মানের রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত তিনি। দেশের প্রায় সব টিভি চ্যানেলের পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে জার্মান, ফ্রান্স, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড এবং পার্শ্ববর্তী দেশ ভারতে আমন্ত্রিত শিল্পী হিসেবে মুক্ত করেছেন শ্রোতাদের। শুধু গান নয়, গানের প্রচার ও প্রসারেও রয়েছে তার ভূমিকা। একজন সংগঠক হিসেবেও কাজ করে চলেছেন তিনি। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ সিরাজগঞ্জের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন হেনরি। যুক্ত রয়েছেন উদীচী, জেলা শিল্পকলা একাডেমি ও সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সঙ্গেও। গানের মতোই তার ভালোবাসা মানুষের প্রতিও। তাই তো হেনরি নিজের হাতেই সাজিয়েছেন তার ভুবন, গড়ে তুলেছেন দেশের সর্ববৃহৎ বৃদ্ধাশ্রম হেনরির ভুবন। আজকে সারা বাংলা কথোপকথনে এই মানবতাবাদী শিল্পীর পথ চলার গল্প। আমার বাবা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। উনি একজন স্কুল শিক্ষক ছিলেন, পাশাপাশি উনি সঙ্গীত চর্চা করতেন। তো মূলত বাবার কাছ থেকেই গানের অনুপ্রেরণা পাওয়া। ছোটবেলা থেকেই আসলে ওইভাবে বাবার সাথে সাথে গান করতে করতেই বেড়ে ওঠা। এরপর বিয়ের পরে আমরা আসলে আমার হাতে খড়ি নেওয়া হয় সিরাজগঞ্জের বিশিষ্ট ওস্তাদজি বাবু রতনলাল সূত্রধর। তো ওনার হাতেই আবার গান শুরু করলাম। পরবর্তীতে আপনারা জানেন উপমহাদেশের রবীন্দ্র গবেষক কলামিস্ট ছিলেন দাদু ওয়াহিদুল হক দাদু। উনি সিরাজগঞ্জে গিয়েছিলেন, আমরা ওনার হাতেই তানপুরা নিয়েছিলাম। ওনার কাছে আমরা তালিম নিয়েছি। পরবর্তীতে বাবু নীলোৎপল সাধ্য, উনিও মারা গেছেন কিছুদিন আগে। তো ওনার কাছ থেকে আমরা গান শিখেছি। ঠিক এভাবে করেই আসলে আস্তে আস্তে করে গান করা। তো সেই সময়টিতে আমাদের কিছু কিছু সমস্যা ছিল, মানে একদম মফস্বল শহর, পাশাপাশি আমার বাড়িটা হচ্ছে সদানন্দপুর গ্রাম। তো সেই গ্রামে একদম নিভৃত পল্লী বলা চলে। সেখানে তখন ইলেকট্রিসিটি পর্যন্ত ছিল না। তো তখন তো আসলে রেডিওতেই গান শুনতাম আমরা, কোনো সিডি প্লেয়ার বা ক্যাসেট প্লেয়ারও ছিল না তখন। মানে ইলেকট্রিসিটি যেখানে নেই তখন তো প্রশ্নই আসে না। তো আমরা রেডিও শুনতাম। তো ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের গানের প্রতি একটা অনুরক্ত ছিলাম ছোট্টবেলা থেকেই। তো রবীন্দ্রসঙ্গীত শোনার মাধ্যমও তো নেই। পরবর্তীতে দেখা গেল যে এই রেডিওর বিভিন্ন চ্যানেলগুলিতে, যেমন খুলনা, রাজশাহী, ঢাকা বেতারে গান হতো। তো আমরা ওই তালিকা করতাম যে কয়টার সময় রবীন্দ্রসঙ্গীতের স্লট যাবে। ঠিক সেই সময়টিতে কাজ ফেলে ওই সময় বসতাম রেডিওর পাশে, বসে গান শুনতাম। শুনে শুনে সেখান থেকে কিছুটা সুর কানে নিতাম। তখন স্বরলিপি, স্বরবিতান এগুলির তো প্রশ্নই নেই, একদম মফস্বল শহর, তখন কিভাবে করব। তো ঠিক ওভাবে করে আমি, আমার চাচাতো বোন দুজন, আমি প্রথম মানে মুখটা আমি মনে রাখতাম, অন্তরার সুরটা বুবু মনে রাখতেন। তো এরকম করে গান শেষ হলো। পরবর্তীতে আবার দুটো অন্তরা মিলিয়ে পুরো গানটা আমরা এভাবে করতাম। পরবর্তীতে স্কুল গণ্ডি পেরিয়ে যখন শহরে বিয়ে হলো, আমার শ্বশুর আব্বা জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনিও গান খুব পছন্দ করতেন, আমার হাজব্যান্ড উনি পছন্দ করতেন। এর পরবর্তীতে ওখান থেকেই আবার গান শেখা। তো
তো তখন আমরা ইলেকট্রিসিটি বা আদার্স যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো পেয়েছি। তো প্রথম আমরা শিল্পকলার ব্যানারে অনুষ্ঠান করি, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, সাংস্কৃতিক জোট, এই সমস্ত সংগঠনগুলোর সাথে সম্পৃক্ত হয়ে নিজে গান করা শুরু করলাম। গানের চর্চাটা আসলে বাবার কাছ থেকে তো ওভাবেই শিখলাম। এর পরবর্তীতে যখন আমার ওস্তাদজি বাবু রতনলাল সূত্রধর, ওনার কাছে আবার নতুন করে শিখলাম, তখন কিন্তু আমরা স্বরলিপি দিয়ে মানে একদম সিস্টেমেটিক ওয়েতে আমরা তখন গানটা শুরু করলাম। এটা কিন্তু বিয়ের পরে, তো তখন থেকেই আসলে এগিয়ে যাওয়া। এর পরবর্তীতে আমরা বাংলাদেশ বেতার রাজশাহীতে আমারও আরেকজন বড় ভাই ছিলেন আমিনুল হক ভাই, উনি আমার নামে একটা অ্যাপ্লিকেশন করে দিয়ে এসেছিলেন, আমি জানতাম না। তো আমাকে অডিশনে ডাকলো, আমি গেলাম। শুধু ভাইয়া বলেছিলেন যে 25টা গান রেডি করো তুমি। তো পরে 25টা গান রেডি করে ওখানে অডিশন দিলাম। তো সেখানে আমরা তালিকাভুক্ত শিল্পী হিসেবে রাজশাহী বেতারে অনেক গান করেছি। এর পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে অডিশন হলো, সেখানে ওই 25টা গানের তালিকা দিয়েই আমরা ওই বেতারে কি বাংলাদেশ টেলিভিশনে আমি তালিকাভুক্ত হই এবং আস্তে আস্তে করে প্রথমে গ, তারপর খ, ক, এবার আমরা স্পেশাল কোয়ালিটিতে বর্তমান আমরা শিল্পী হিসেবে গান পরিবেশন করে যাচ্ছি। যেমন ধরেন বিভিন্ন জেলাতে বা জেলার বাইরেও বিভিন্ন প্রোগ্রাম করতে করতেই বিভিন্ন চ্যানেল থেকে ডাক আসলো যে আপনাকে এই চ্যানেলে গান করতে হবে। এরকম ধরেন চ্যানেল আই, এটিএন বাংলা, বাংলা ভিশন, RTV, এরকম অনেকগুলো চ্যানেলে আমরা গান করেছি। তো পরবর্তীতে একদিন ডক্টর সেলিম আলদিন স্যার সিরাজগঞ্জে আসলেন, তখন আমরা উদীচী করি। তো উদীচীতে ওই ফরাসে বসে আমরা গান করছিলাম কয়েকটি গান। উনি শুনে বললেন যে এই মফস্বল শহরে রবীন্দ্রনাথকে নিয়ে এত সুন্দর চর্চা, এত সুন্দর কণ্ঠ, তো তুমি এখানে পড়ে আছো কেন? এরপর স্যার বললেন যে তুমি ঢাকায় আসো। পরে ঢাকায় গিয়ে মিতা আপার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, ওনার ওখানে আমরা বেশ কিছুদিন ক্লাস করলাম। এরপরে আরও কয়েকটি আমরা প্রোগ্রাম করেছিলাম কয়েকটি চ্যানেলে। তো সবচেয়ে কষ্টের বিষয় যে রবীন্দ্রনাথের মানে মৃত্যু দিবস উপলক্ষে রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা নিয়ে একটা প্রোগ্রাম হচ্ছিল। সেখানে ভাস্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন আবৃত্তিকার হিসেবে, আমি ছিলাম শিল্পী হিসেবে, আর স্যার ছিলেন উপস্থাপক হিসেবে, রবীন্দ্রনাথের গবেষণা করেন তিনি। তো এভাবে করেই অনুষ্ঠানটি শেষ হলো। তার কিছুদিন পরেই স্যার মারা গেলেন। এখন ওই অনুষ্ঠানটি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবসের জন্য উপযোগী, তেমনি ডক্টর সেলিম আলদিন স্যারের জন্য উপযোগী সেই অনুষ্ঠানটা। এটি মাঝে মাঝেই বাংলা ভিশনে এটা কিন্তু দেখায়। তো যাই হোক, এমন মানুষগুলির সঙ্গে আমার ভালো সখ্যতা ছিল। পরবর্তীতে দেখা গেল যে এইরকম কালচারাল প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত থাকতে থাকতে দেশের বাইরে থেকেও বিভিন্ন দেশ থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে জার্মান থেকে আমাকে আমন্ত্রণ জানানো হলো। কলকাতা থেকে একজন শিল্পী এবং বাংলাদেশ থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো সেখানে গিয়ে আমি মানে রবীন্দ্রনাথের গান পরিবেশন করে অনেক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে ওনারা প্রতি বছরেই কিন্তু আমাকে আমন্ত্রণ জানান। তো এই করোনাকালীন সময়ে যেতে পারছি না, কিন্তু তার আগে পর্যন্ত আমাকে প্রতি বছরই ডাকতেন। এরপরে পার্শ্ববর্তী দেশ কলকাতাতে তো অনেকবার গিয়েছি, ফ্রান্সে, আয়ারল্যান্ডে, এরকম বিভিন্ন দেশে আমাকে গানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তো পরবর্তীতে দেখা গেল রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি মানে মৌলিক যে গানগুলো সেগুলো পাশাপাশি ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লীগীতি, লালন গীতি, এগুলোতেও কিছু কিছু গান করতে হয়। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামের এক এক রকম ডিমান্ড থাকে, সেই সব জায়গায় মানে রবীন্দ্রনাথের পাশাপাশি এই গানগুলো করে আসছি। তো গত 2020 সালে কলকাতা বুক ফেয়ার হলো যেখানে, সেখানে কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আন্ডারে যে ওখানে সাংস্কৃতিক টিম গিয়েছিল, সেখানেও আমি আমন্ত্রিত ছিলাম, সেখানেও আমি গান পরিবেশন করেছি। বাংলাদেশ টেলিভিশনে আমার একটা প্রোগ্রাম যায়,
আমার গ্রন্থনা এবং উপস্থাপনায় তোমায় গান শোনাবো অনুষ্ঠান, এটা আমি 12 বছর হলো এই অনুষ্ঠানটি পরিচালনা করছি। তো সেখানে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গান, মানে একজন শিল্পী 4-5টা করে গান করতে পারছে এই অনুষ্ঠানে। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেব, এর আগে আমার বারবার মনে হয়েছে যেহেতু রবীন্দ্রনাথের প্রতি আমার আলাদা রকম একটা ভালোবাসা, তো আমি আমার শান্তিনিকেতনে পড়ার একটা বড় রকমের ইচ্ছে ছিল। তো সেইখানে আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম। তো সেখানে আমাকে বলা হলো যে সেকেন্ড ক্লাস মার্কস থাকতে হবে। এখন তো নৈর্ব্যক্তিক পরীক্ষার ইয়াতে আছে, তখন তো এরকম সিস্টেম ছিল না। তো সেকেন্ড ক্লাস মার্কস ওঠানো অনেক কষ্টকর, এবং বিয়ের পরে। তো যাই হোক, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমি সেই রেজাল্টটা আনলাম যে আমার শান্তিনিকেতনে পড়তে হবে। এরপর আমি কিন্তু শান্তিনিকেতনে ফর্ম ফিল আপ করে সেখানে জমা দিয়ে পরবর্তীতে কিন্তু আমি সেখানে সুযোগ পেয়েছিলাম। তো আমার শ্বশুর আব্বা ওনার একটু অমত ছিল, সে কারণে পরবর্তীতে সেখানে পড়া হয়নি। তো জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ কেন্দ্রীয়ভাবে যে আমাকে সহযোগিতা করেছেন, সেখানে ওয়াইদুল হক দাদু সহ মিতা হক, রেজওয়ানা চৌধুরী বন্যা, বাবু নীলোৎপল সাধ্য, এনাদের সান্নিধ্যে এসে আমি অনেক সুযোগ পেয়েছি। তাদের কাছ থেকে অনেক জানতে পেরেছি, শিখতে পেরেছি। লিলি ইসলাম আছেন ওনাদের কাছ থেকে। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল, লেখাপড়ার প্রতি বড় ধরনের একটা আকর্ষণ ছিল। তো ওই বাল্য বিবাহই বলা চলে, মানে এসএসসি পাশ করার আগেই আমার বিয়ে হয়ে যায়। তো যে কারণে নিজের পড়ালেখা অনেক কষ্ট করে করতে হয়েছে। অনেক প্রতিকূলতা থাকে বিয়ের পরে। আমার শ্বশুর আব্বা অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, সেখানে পরিবারের অনেক দায়িত্ব এসে পড়েছিল ঘাড়ে। তো সব কিছু মিলিয়ে পড়ালেখা অনেক কষ্ট করে এগিয়ে যেতে হয়েছে। শেষ অবধি আমি কিন্তু মাস্টার্স কমপ্লিট করে আবার মানে এই কিছুদিন আগে আমি পিএইচডিও কমপ্লিট করেছি। তো যে কারণে লেখাপড়ার প্রতি আমার একটা আলাদা রকমের মমত্ববোধ, একটা জায়গা ছিল। ছোটবেলা থেকেই মানুষের জন্য করার একটা স্পৃহা ছিল। যেমন ধরেন, আমার পাশের বাড়ি একজন না খেয়ে থাকছে, আমাদের মানে কি বলবো, যে তখনকার দিনে জমি চাষ করতো নিজেরাই, রাখাল থাকতো, গোলা ভরা ধান, ঘরে গরু এরকম থাকতো। আমরা কিন্তু দেখা যেত যে বাবা মার আড়ালে করেই আমরা মানুষের জন্য, আমি আমার বড় ভাইয়া দুজন মিলেই দেখা যেত যে ওইগুলোকে ডোল বলে, মানে এই সমস্ত জায়গায় চাল ডাল রাখতো, সেখান থেকে আমরা চুরি করে নিয়ে মানুষকে দিতাম এরকম। তো ওই জায়গাগুলি থেকে আস্তে আস্তে করে যখন বড় হলাম, তখন যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু মানুষের জন্য, দরিদ্র হতদরিদ্র মেধাবী ছাত্রছাত্রী পড়তে পারছে না, তাদের জন্য কিন্তু প্রথমেই শুরু করেছিলাম নিজে এবং আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে এসে তাদেরকে পড়ানো, ভালোভাবে তাদের প্রতিষ্ঠিত করা। এরপরে ধরেন যেই এলাকাগুলি শিক্ষা থেকে পিছিয়ে আছে, সেই জায়গায় আমার শ্বশুর আব্বা ওনার নামে মোতাহার হোসেন তালুকদার আমাদের পাঠশালা একটা স্কুল করেছিলাম। পরবর্তীতে ওনার নামে আমরা আবার মোতাহার হোসেন তালুকদার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, এইটা আমরা চালু করেছি। যেমন পড়ালেখাতেও এগিয়ে যাবে এবং হোমিও সেবায় গ্রামের মানুষগুলো যেন সেবা পায়, সেটিও আমরা করেছি, এবং বিনা পয়সায় তারা চিকিৎসা নিতেন। তো আল্লাহর রহমতে সেই কলেজটি কিন্তু রাজশাহী এবং রংপুর বিভাগের মধ্যে সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করেছে পরপর 2-3 বছর। তো এরপরে আমার শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, ওনাদের নামে আমরা একটা এতিমখানা করি। তো পরবর্তীতে আমার নামে আমরা একটা হেনরি স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজ এটা করেছি। পরবর্তীতে হেনরি বিজ্ঞান, জান্নাতারা হেনরি বিজ্ঞান প্রযুক্তি কলেজ আমরা করেছি। এরপরে হেনরি ইনস্টিটিউট অফ বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটি আসলে রাজশাহী ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড শাখা। এইখানে অ্যাফিলিয়েশন নিয়ে 4টা সাবজেক্টে আমরা পড়াচ্ছি। তো এরকম করে আসলে মনে হয়েছে যে এই সমাজের মানুষগুলিকে যদি শিক্ষিত করে না তোলা যায়, তাহলে এই দেশ বা সমাজ গঠন সম্ভব না। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি যতটুকু পারি সেইটুকুর মধ্যে দিয়ে যেন আমি এগিয়ে যাই।
আপনারা জানেন যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি চান এই দেশটিকে বিশ্ব দরবারে আরও উঁচু স্থানে নেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আমরা যতটুকু পারছি সেটুকু করার চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি বৃদ্ধ বাবা মাদের জন্য একটু বৃদ্ধ নিবাস বা সেটি সবাই মিলে আমার নাম দিয়েছে হেনরির ভুবন। মানে আমি এইগুলো নিয়ে ভাবি, এগুলো নিয়ে কাজ করি, যে কারণে পরিবারের এবং বন্ধুবান্ধব সবাই মিলে বললো যেহেতু তোমার এই মানুষগুলি নিয়ে ভাবনা, তাহলে হেনরির ভুবনই নাম থাকুক। তো ঠিক ওইভাবেই আমরা বৃদ্ধ নিবাস বা বৃদ্ধাশ্রম নাম না দিয়ে হেনরির ভুবন নাম দিয়ে আমরা এটা করেছি। সেখানে মানে অত্যাধুনিক ব্যবস্থাগুলো, সুব্যবস্থা সেখানে রাখা হয়েছে। আমি ওইভাবেই চিন্তা করেছি যে নিজের বাবা মাকে যেভাবে সেবা দিয়ে লালন পালন করা, ঠিক সেভাবেই যেন এই বৃদ্ধ বাবা মা যারা থাকবেন তাদের যেন আমি সেবা করতে পারি। মানে এরকম একটা সময় এসে আমার মনে হয় যে যতটুকু আমার জন্য প্রয়োজন ততটুকু করা শেষ। বাকি জীবনে যতটুকুই আমি কাজ করব ততটুকু যেন সমাজ এবং মানুষের জন্য করতে পারি। আমি দেখেছি যে কোনো ভালো কাজে কেউ যদি অল্প কিছু পুঁজি নিয়েও কাজ শুরু করেন, সেই কাজটি মনে হয় আর থেমে থাকেনি। তো আমি সবগুলো কাজই যখনই হাত দিয়েছি আমার কোনো প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়নি। সিডরের সময় আমার মনে হলো যেন যে এই মানুষগুলির পাশে দাঁড়ানো দরকার, কিন্তু আমার তো এত অর্থবিত্ত নাই, কি করব তখন ভাবলাম যে একটা একক সঙ্গীত সন্ধ্যা করি। তো এটা আবার টিকেটের মাধ্যমে যেই অর্থটা আসবে সেটি দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো। তো ঠিক সেই সময় আমরা অনুষ্ঠানটি করতে গিয়ে বেশ কিছু অর্থ আমরা কালেকশন করতে পেরেছিলাম। তো সেগুলো আমরা সেখানে গিয়ে বিতরণ করে এসেছি। তো বিষয়টা ওইটা না, আমি বলতে চাচ্ছিলাম এইটা যে হঠাৎ করে বিকেলবেলায়, আমার সন্ধ্যায় অনুষ্ঠান, বিকেলবেলায় সেলিম আল দীন স্যার ফোন করেছেন যে হেনরি তুমি কোথায়? আমি বলছি স্যার আমি তো সিরাজগঞ্জ, আমার এরকম একটি অনুষ্ঠান আছে। তো বলে যে আচ্ছা ঠিক আছে আমি আসতেও পারি। তো আমি বললাম যে স্যার এত বড় একটা খবর। তো তখন উনি বললেন যে তোমার কাউকে বলার দরকার নেই, বললে তোমার অনুষ্ঠান কিন্তু এলোমেলো হয়ে যাবে। যাই হোক, জাস্ট আমি অনুষ্ঠানে ঢুকে গান করছি, 3-4টা গান করা শেষ, হঠাৎ করেই স্যার মঞ্চে এসে উপস্থিত এবং স্যার আমার সম্বন্ধে এত বেশি বললেন, মানে আমার মনে হলো যেন যে আমার জীবন ধন্য। মানে এরকম। আর যেমন ধরেন যে ওয়াহিদুল হক দাদু, একদম আমরা কুষ্টিয়াতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সম্মেলন হচ্ছিল, তো সেখানে আমার নাম পাঠিয়েছে হেনরি তালুকদার লিখে, তো শিল্পী হিসেবে আমার নাম পাঠিয়েছে। তো আমরা গেলাম টিম গিয়ে, তখন দাদুকে আমরা প্রণাম করছিলাম। তো আমার বড় গানের যে বড় ভাই উনি দিনু দাদা, উনি বললেন যে ওয়াহিদ ভাই এটা হচ্ছে হেনরি তালুকদার। তো তখন উনি আমাকে এভাবে দেখে বলছেন যে আরে আমি তো ভেবেছিলাম ইয়া গোফলা একটা মহাপুরুষ এসে আমার সামনে দাঁড়াবে, এ তো দেখছি মা দেবী। তো এই যে তখন থেকে কিন্তু ওনাদের আমার প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা। তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যে একদম অনেক বড় মানুষের সান্নিধ্য পেয়েছি, আবার একদম ছোট ছোট বাচ্চারাও আমাকে খুব ভালোবাসে। তো এই পাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি মনে করি। এইখানে আমার একটু বলতে ইচ্ছা করছে যে 2020 সালে কামাল লোহানী স্যার ছিলেন, উনিও সাংস্কৃতিক একজন অন্যতম ব্যক্তিত্ব, বিশিষ্ট কলামিস্ট। উনি আমাদের সিরাজগঞ্জেরই কৃতি সন্তান। তো আমার 2020 সালের যে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনটি সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক হলো, তো সেইখানে স্যার ছিলেন ওই অনুষ্ঠানে। তো উনি খুবই অসুস্থ ছিলেন, আমার সঙ্গে প্রায় ফোনে কথা হতো, কিভাবে করছি। ওনার কিছু লেখাও আমরা একটা স্মরণিকা করেছিলাম, সেখানে ওনার একটা খুব সুন্দর লেখা আছে। তো এগুলি নিয়ে কথোপকথন হতো। তো শেষ পর্যায়ে উনি অসুস্থ হলেন, হাসপাতালে আছেন। তো ওনাকে ডাক্তার ছাড়বেন না কিছুতেই। তো উনি বলছিলেন যে না, হেনরির আমন্ত্রণে আমি না গিয়ে থাকবো না, আমি যদি সেখানে গিয়ে মারাও যাই তারপর আমি এই প্রোগ্রামে আমি যাব। এই যে ওনার ভালোবাসা, এই যে ওনাদের স্নেহ ধন্য হওয়া, এটা কিন্তু আমার মানে পাথে হয়ে থাকবে সারা জীবনের জন্য।
আমি আসলে বাস্তববাদী একজন মানুষ। আমার যদি কোনো কিছুই না থাকে, আমি আমার মতো করে বাঁচতে পারবো। রবীন্দ্রনাথকে নিয়ে বাঁচতে পারবো, সমাজ সেবা নিয়ে বাঁচতে পারবো, আমার ভেতরের শক্তি নিয়ে আমি বাঁচতে পারবো। এরকম কিন্তু আছে যে হ্যাঁ, একটা সময় আছে না, জীবনে চলার পথে অনেক সময় দুঃখ কষ্ট আসেই, তখন মনে হয় যে থাক না এসব কিছু, আমি তো আছি, রবীন্দ্রনাথকে নিয়েই থাকি। এরকম আমি চলতে পারবো, এরকম কোনো সমস্যাই হবে না আমার। দুঃখবোধ, মানুষের দুঃখ হাসি কান্না নিয়ে তো জীবন, তবে দুঃখগুলোকে আমি খুব একটা সামনে নিয়ে আসি না। যখনই কোনো কষ্ট দুঃখ আমি পাই, তখন আমি আবার ফিরে যাই সেই রবীন্দ্রনাথের কাছে। আমি মানে রবীন্দ্রনাথের কিছু গান আছে, সেই গানগুলি যদি আমরা শুধু কথাগুলোই বলি, তাহলে কিন্তু আমাদের অনেকটা স্বস্তি ফিরে আসবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি কখনোই কোনো কষ্ট দুঃখকে সামনে নিয়ে আসি না। আমি আমার মতো করে সামনে চলার চেষ্টা করি।